জীবনে প্রথম আমার বয়সী কোনো মেয়ে আমাকে আঙ্কেল ডাকলো অনেকবার, তাও আবার অনেকবার। পিছনে বসে আঙ্কেল শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। যাত্রী মাঝপথে রাইখা সে সিঙ্গারা নিতে গেছে, বলে সিঙ্গারা খাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সরাসরি আপনাদের সাথে দেখা হয়েছে আমার গ্যাস পাম্প থেকে। আমি আছি সিরামিক গ্যাস পাম্পে। তো এখান থেকে আজকে শুরু করতেছি, আর এখন সময় বাজে হচ্ছে 7টা। কারণ আজকে আমার ছোট একটা ট্রিপ আছে হেমায়তপুরে, তো ওই ট্রিপটা আমি নিব। তো এর জন্য বের হয়ে গেছি অলরেডি। 7টা বাজেও প্রচুর পরিমাণে গ্যাসের জন্য সিরিয়াল, 1 2 3 তিনটা লাইনের সিরিয়াল, এবং পিছনে অনেক বড় লম্বা সিরিয়াল। গ্যাস ঢুকাইলাম 400 টাকার। তো আলহামদুলিল্লাহ এখন রওনা দিছি। তো এখন উঠাইতে হবে হেমায়তপুরের উদ্দেশ্যে, এবং তাকে নিয়ে হেমায়তপুর নামাই দিয়ে আসবো। আমার আগের গাড়িতে যে ফাংশনগুলো ছিল, প্রায় সব ফাংশনগুলোই কিন্তু আমার এই গাড়িতে আছে। এর জন্য আমার জন্য একটু সুযোগ সুবিধা বেশি মনে হচ্ছে আর কি। তো আগে ধরেন এসির ব্যান্ডটা যেরকম ছিল, সেম ফাংশনটাই আছে। বিশেষ করে আমার যে মনিটরটা আছে, এই মনিটরটা আগের গাড়িতে যেটা ছিল এখানেও সেটা আছে, তবে অল্প কিছু ফাংশন একটু ডিফারেন্ট। তাছাড়া এখানে গ্যাসের সুইচ যেটা আছে এটাও প্রায় সেম। তো সব দিক আমার কাছে সেম হলেও একটা দিক আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে আগের গাড়িটা একটু বড় সড়ো ছিল, বিশেষ করে আমি বসলে সেটা অনেক জায়গা থাকতো। এবং এইটা হচ্ছে কি, এইটা একটু ছোট মনে হলেও আমার কাছে, ছোট না যদিও, কিন্তু ছোট হলেও তো চালাইতে মজা আছে। হ্যাঁ, এবং এটা মানে এক্সেলারেশনে পা রাখলে হাই লেভেলের স্পিড উঠে যায়। তো এই দিক থেকে মজা পাওয়া যায়। আর একটা বিশেষ করে কথা হচ্ছে কি, যে আমার আগের মডেলটা ছিল 2004, আর এইটা হচ্ছে 2003। তো অনেকেই প্রশ্ন করেন ভিডিওর ভিতরে, ভাই আপনার গাড়ির মডেল কত? আমার গাড়ির মডেল হচ্ছে 2003, আর ওইটা হচ্ছে 2004 ছিল। তো এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো তারপরেও এই গাড়ির আউটলুকটা অনেক ভালো, আর এটার ক্লিয়ারেন্সটা অনেক 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 বেশি ভালো, থ্রোটলটা অনেক বেশি ভালো আর কি। তো যাই হোক, তারপরেও এটার ড্যাশবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন যে আসলে ড্যাশবোর্ডের ভিউটা কেমন দেখাচ্ছে। ড্যাশবোর্ডের ভিউটাও আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট আছে। তো একটা গাড়ির ড্যাশবোর্ডের ভিউ যদি ভালো না আসে, ওই জিনিসটা দেখতে ভালো লাগে না। তো এটা একদম পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। তো এখন আসেন ট্রিপটা নিয়ে একটু আলাপ আলোচনা করি। সেটা হচ্ছে আমার এখান থেকে যাইতে হবে মহাখালী বাস স্ট্যান্ড। তো মহাখালী, আমি এখন আছি ইসিবি চত্বর। ইসিবি চত্বর থেকে মহাখালী বাস স্ট্যান্ড যাব, দেন ওইখান থেকে আমার যাত্রী উঠাইতে হবে হেমায়তপুরের উদ্দেশ্যে। ভাড়া বেশি দেবে না, ভাড়া দেবে 600 টাকা। গাড়ি চালাইতে হলে অনেক কিছু রাখতে হয়। যাই হোক, এই যে যাত্রীদের নামাই দিলাম, আমি কত কিলো আসছি জানেন? 30 কিলো গাড়ি চালাইছি মাত্র 600 টাকায়। তো 30 কিলো গাড়ি চালাইলে মিনিমাম আমার 12 থেকে 1500 টাকা ইনকাম হইতো। তো এইটা পরিচিত কিংবা কথা রাখার জন্য, মুখের জবান ঠিক রাখার জন্য তাদেরকে 30 কিলো চালাইছি 600 টাকায়। যাই হোক, এটা পরবর্তী বিবেচনা করব ইনশাল্লাহ ট্রিপ নেওয়ার আগে। তো এখন আছি হেমায়তপুরে, আর এখন হলো আমার কেনা লাগবে, এমবি কেনা লাগবে। তো অনেক টাকা খরচ হয়, এটা আসলে বলার মতো না। তো এখন এমবি কিনতে ধরেন আরো 300-400 টাকা লাগবে 1 মাসের জন্য। লস প্রজেক্ট, আমার এই প্রজেক্টে একেবারে লস হয়ে গেল, লাভ হইলো না। এখন আবার খালি ট্রেনে যাওয়া লাগতেছে। তো সকাল সকাল আসলে 32-33 কিলোমিটার চালায় ফেলাইলাম, কিন্তু ইনকাম হইলো মাত্র 600 টাকা। তো এটা পরিচিত মানুষদের জন্য মাঝে মধ্যে করতে হয়, কিংবা ভালো কিছু মানুষ যারা সবসময় ট্রিপ নেয় তাদের জন্য করতে হয়। যাই হোক, তো আপনারা যারা মূলত ট্রিপ নিতে চাচ্ছেন, কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাচ্ছেন, কিংবা ঢাকার বাইরে যাবেন ভেবে রাখছেন, তো ওই ক্ষেত্রে এই যে স্ক্রিনে থাকা নাম্বারটা, এই নাম্বারটা আপনারা যোগাযোগ করলে হয়তো বা আমাকে পেয়ে যেতে পারেন। তো শুধুমাত্র বলে রাখি, ট্রিপের জন্য ফোন দেবেন, অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে আমাকে ফোন দিবেন না।
কারণ ভাই আমিও একজন মানুষ, আমিও মনে করেন এই ট্রিপ মেরে 2 নালা ভাত খাই, 2 মুঠো ভাত খাই। সুতরাং বুঝতেই পারতেছেন ট্রিপ ছাড়া আসলে কেউ কল দিবেন না, শুধু যারা ট্রিপ মারবেন বা নিবেন তাদের জন্য আসলে এই নাম্বারটা দিয়ে রাখলাম। ওকে, তো বিশেষ করে হচ্ছে এখন খালি ট্রেনে যাচ্ছি ঢাকার দিকে, গাবতলীর দিকে। একটা ট্রিপ পাইছি, সে যাবে এভার কেয়ার হসপিটালে। তো এখন কল দিচ্ছি, দেখি কনফার্ম করে রাখি আগে তার সাথে। যাত্রীর ঢুকছে ফলস কল, বলছে অ্যাপ ইনস্টল করতেছে, করার পরেই নাকি কল ঢুকে গেছে ওইদিকে। বললাম তাড়াতাড়ি ক্যান্সেল করে দেন, তাইলে লেট করেন না। যাই হোক, এরকম হয় মাঝে মধ্যে। এই যে এর জন্যই দেখছেন 2 কিলোমিটার দূরে আমি যদি এখন যাইতাম তাকে কল না দিয়ে, তাইলে কিন্তু আমার যাওয়ার পরে আবার ফিরে আসতে হইতো, কারণ সে রিয়েল কল দেয়নি, সে হয়তো বুঝেনি, কল চলে আসছে। তো এর জন্য মূলত আগে কল দেই। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় আগে কল দিলে অনেক যাত্রীরা রাগ করে কিংবা বকা দেয় যে আপনি লোকেশনে আসবেন, আপনি কেন কল দিছেন। তো ওই ক্ষেত্রে এই কারণে কল দেয়া যে আপনি কি আসলে যাবেন কি যাবেন না কনফার্ম হয়ে দেন তারপরে রাইড শুরু করা। তো এর জন্য আসলে কল দেয়। যারা যাত্রী আছেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন, আর বিশেষ করে যারা ড্রাইভার আছেন তারা একটু সতর্ক হয়ে কল দিয়ে কনফার্ম হয়ে যাবেন। ট্রিপ পাইতেছি না, গাবতলী আছি, এর জন্য খাইয়া নিলাম এক প্যাট। তো সকালবেলা কিছু খেয়ে বের হই নাই, তো না খাইয়া যদি গাড়ি চালাই তাহলে আবার আমার মাথা ব্যথা করে, তো এর জন্য খাইয়া নিলাম। তো এখন আবার গাবতলী দিয়ে আগাচ্ছি টেকনিক্যালের দিকে, টোলার বাকে যাইয়া দাঁড়াবো, দেখি ইনশাল্লাহ মেলে কিনা ট্রিপ। তো এই তো আলহামদুলিল্লাহ, দেখা যাক ইনশাল্লাহ আজকে কত টাকা ইনকাম করতে পারি। 40 কিলো চালাইছি অলরেডি, শুধু 600 টাকা ইনকাম করছি। আহা, এগুলো মানুষ শুনলে বকা দেবে। দেখি একটু গ্যাস নিয়ে নেই, যেহেতু গ্যাস কাউন্টারের সামনেই আছি। এই যে গ্যাস কাউন্টারের সামনেই আছি, বৈশা না থাইকা জিনিসটা একটা গ্যাস নিয়ে নেই, এটা মনে হয় ভালো হবে। তো চলে আসলাম গাবতলী থেকে গ্যাস নিয়ে সরাসরি মহাখালী টিভি গেট। তো এখানে এসে ভাড়া দিচ্ছে 425 টাকা, তো আমি উবার থেকে পাবো 324 টাকা। তো ধরেন 100 টাকা তারা নিয়ে নিছে, এদিকে আমাকে দিছে 324 টাকা। তো এই তো ভালো ইনকাম। আবার এখান থেকে পাইছি আমি আগারগা শিশু হসপিটালের ওইখানে, ভাড়া দেবে 323 টাকা ইন ড্রাইভে, কোনো কারো কমিশন নাই বা কারো কমিশন দেয়া লাগবে না। তো চিন্তা করলাম এখানে বসে না থেকে ট্রিপটা ধরি, অল্প হলেও এখান থেকে একটানে চলে যাব আগারগা। তো তাকে একটু রিসিভ করতে আমার কষ্ট হবে এটা বুঝি, কারণ এই এলাকাটা প্রচুর জ্যাম জটে ভরা। তো এখন আবার আমার এখান থেকে গাড়ি ঘুরাই নিতে হবে, দেন তারপরে তাকে রিসিভ করতে হবে। টিভি গেটের অপর সাইডে আর কি সে আছে। তো চলেন আমরা গাড়িটা আগে ঘুরাই, দেন তারপরে এখান থেকে বের হই। মাঝে মধ্যে বিপদে পড়লে যাত্রীও তালবাহানা করে, বুঝছেন। এই এক চিপা গলির মধ্যে আইনা দাঁড় করাইছে। রুগী হলো মনে করেন রুগী, যাত্রী হলো রুগী। এখন সে হলো মনে করেন যে থাকে হলো হুইল চেয়ারে, তারে আনবে হাঁটাইয়া। এখন না কোন সময় আনে সেইটাই একটা টেনশন। আমি ফোন দিছি, কয় ভাই এই আসতেছি, কিন্তু সে কোথায়? মেন প্রশ্ন সে কোথায়, তাকে তো পাওয়া যাচ্ছে না। যাই হোক, অবশেষে আইসা নামাই দিলাম, আর সে আমাকে ভাড়া দিছে 360 টাকা, 30 টাকা বেশি দিছে। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ দাঁড় করাই রাখছে, 30 টাকা এর জন্য বেশি দিছে। দিলে দেন, আল্লাহ ভরসা। পরে আসছি এখন নিউরোলজি হসপিটাল আগারগা। এখন এইখান থেকে আবার ট্রিপ দেখি কোন জায়গায় পাই, অ্যাপটা ওপেন করে দিলাম, ট্রিপ পাওয়ার কথা ইনশাল্লাহ। তো আজকে আসলে দিনের প্রথম শুরুতেই যে ট্রিপটা, সেটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে, যে কারণে আজকে ইনকামের বরকতটা পাচ্ছি না। গ্যাস বললাম অলরেডি সকালবেলা থেকে 2 বার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গ্যাস আছে এখনো, দেখি কতক্ষণ চালানো যায়। এখন এক জায়গায় রাইখা একটা চা খাবো, দেন তারপরে আবার ইনশাল্লাহ চালাবো। তো ট্রিপ একটা পাইছি নিউরোলজি হসপিটালের, এখান থেকে যাবে হচ্ছে নিকুঞ্জ, ভাড়া আসছে 302 টাকা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, প্যারা নাই। তো সে আছে
ডাক বিভাগের ওই যে বিল্ডিংটা আছে ওইটার পাশে আর কি। তো চলেন আমরা যাই, আল্লাহ ভরসা তাকে নিয়ে। এই টুকটাক ভাবে ইনকাম করতে করতেই এক সময় 2000-2500 টাকা দাঁড়াই যাবে। মানে বড় ট্রিপ তো নাই এই বা পাওয়া যাবেই না। 400 টাকার ট্রিপ পাওয়াটা এখন ঢাকা শহরে হেভি মুশকিল। একসাথে 400 টাকা ইনকাম করা খুব কঠিন বা ডিফিকাল্ট। তাই ওই 300, 250, 350 এরকম টাকা ইনকাম করেই এখন আমাদের সারভাইভ করতে হচ্ছে ঢাকা শহরে। আসসালামু আলাইকুম। যাবেন নিকুঞ্জতে না? রেজেন্সি হোটেলের পেছনে। আচ্ছা, ওকে। আয়সা নামাই দিলাম তাকে নিকুঞ্জ রেজেন্সির সামনে, মানে ঢাকা রেজেন্সি যে এটা আছে ওইটার সামনে নামাই দিলাম, এবং সে আমাকে ভাড়া দিছে 400 টাকা। তো ওই ক্ষেত্রে আমাকে উবার দিছে 302 টাকা। তো উবার এখান থেকে কেটে নেবে 98 টাকা। তো যাই হোক, এখন আবার আরেকটা ট্রিপ আমি ধরছি অলরেডি। তো সে যাবে হচ্ছে গিয়ে 6 নম্বর সেক্টর উত্তরাতে। তো এই 226 টাকার মতো এখান থেকে দেখাইছে ভাড়া আমাকে দিবে, কিন্তু কাস্টমার কিন্তু আরো বেশি পেমেন্ট করবে, এটা জানেন। কাস্টমার বেশি পেমেন্ট করবে কিন্তু আমাকে 226 টাকার মতো আর কি দিবে। তো যাই হোক, তারপরও বসে না থেকে এখান থেকে বেশি দূরও না, 6-7 কিলোমিটার হবে। তো তাকে দিয়ে আসি আর ইনকাম করি, বসে থেকে লাভ নাই। আর গ্যাসের অবস্থাও তো খুব খারাপ, কারণ ফুল প্রেসারে এসি ছেড়ে দেন তারপরে কিন্তু যাত্রীকে এখন সার্ভিস দিতে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে বাহিরে গরম পড়ছে। এত গরমের ভিতরে ফুল এসি না ছাড়লে আবার তাদেরকে ঠান্ডা করা সম্ভব না। অনেক সময় হচ্ছে অনেক যাত্রীরা আছে যাদের একদম মনে করেন যে বরফ বানানো লাগবে তাদের। হ্যাঁ, যাত্রীর কাছে চলে আসছি, তার তো বিশাল একটা লাকেজ উঠাইতে হবে। হ্যাঁ, খোলা আছে, যান পিছনে গিয়ে রাখেন। তো খুলে দিয়েছি, পিছনে বড় একটা লাকিজ নিবে। তো সে বেশি দূরে যাবে না, কাছাকাছি যাবে। এখান থেকে ধরেন কয় কিলোমিটার, 5.5 কিলোমিটার। আচ্ছা, ওকে। 5.5 কিলো, হ্যাঁ। নিকুঞ্জ থেকে আমি নামাই দিলাম তাকে উত্তরা 4 নম্বর সেক্টরে। ভাড়া আসছে 243 টাকা, আমাকে দিছে 240 টাকা। যাত্রীকে আমি ডিসকাউন্ট দিছি, ঠিক আছে। তো আর হচ্ছে এখন হচ্ছে আমি একটা ট্রিপ পাইছি, সেটা হচ্ছে রাজলক্ষ্মী থেকে যাবে হচ্ছে কলাবাগানে। এটা হচ্ছে ইনড্রাইভে। তো ভাড়া দেখাচ্ছে এখান থেকে 515 টাকা। তো চিন্তা করলাম যেহেতু কোনো কমিশন নাই, 515 টাকা পুরোটাই আমার, তাহলে এই ট্রিপটা কষ্ট হইলে একটু মারা উচিত। তাই এখন তার কাছে যাচ্ছি, দেখা যাক, আল্লাহ ভরসা কতক্ষণ লাগে যাইতে। এই সাইডে প্রচুর জ্যাম লাগছে, আসতে অনেক কষ্ট হয়েছে, তারপরও আসলাম আলহামদুলিল্লাহ। আইসা পৌঁছাইলাম। কই নামে না কে, মাইয়া মানুষ লেট করে শুধু। তো যাই হোক, তারপর আসতে পারছি, এটাই অনেক কিছু। জীবনে প্রথম আমার বয়সী কোনো মেয়ে আমাকে আঙ্কেল ডাকলো অনেকবার, তাও আবার অনেকবার। তো পিছনে বসে আঙ্কেল শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। বুঝলাম না, আমার বয়সী মাইয়া হিসেবে আমার বউয়ের মতো বয়স, সে পিছনে বসে বসে বারবার আমাকে ডাকতেছে আঙ্কেল আঙ্কেল, এলিভেটেড দিয়ে যাব আঙ্কেল, ঠিক আছে না আঙ্কেল, বুঝলাম না কাহিনী। যাই হোক, নামাই দিছি, ভাড়া দিছে 330 টাকার মতো। তো এই তো এখন এখান থেকে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি। তবে গ্যাসও কিন্তু ফুরাই গেছে, আজকে প্রচুর জ্যাম ছিল, যে কারণে গ্যাসে তেমন একটা বরকত পাই নাই। তো তারপরেও কিছু করার নাই, আবার গ্যাস নিতে হবে। অলরেডি 400, 275, এখন আবার নিতে হবে গ্যাস। যদিও রাত্র 10টার সময় একটা প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ সবগুলো শেয়ার করবো আপনাদের কাছে, থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। তো বাজে হচ্ছে 3:18। তো আবার কয়টা খিচুড়ি খেয়ে নিলাম রাস্তার পাশ দিয়ে, মোটামুটি ভালোই খিচুড়ি খাইতে।
তো এখন একটা ট্রিপ পাইছি, ধরছি আর কি। আমি আছি কলাবাগান, কিন্তু যে যাবে সে আছে স্কয়ার হসপিটাল, সে যাবে হচ্ছে গিয়ে শেওড়াপাড়া, না জানো কাজীপাড়া। তো তাকে নামাই দেবো, ওইখান থেকে গ্যাস নেবো ইনশাল্লাহ, এই নিয়াইতে ধরছি। তো চলেন আগে 6টা বাজার আগে গ্যাস নেই এবং তাকে রিসিভ করি। তাদেরকে নামাই দিলাম, তারা আসছে হচ্ছে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন দিয়ে একটু ভিতরের দিকে। তো ভাড়া দিছে মূলত 360 টাকা, কিন্তু উবার আমাকে ভাড়া দিয়েছে 273 টাকা। তো আলহামদুলিল্লাহ। তো এখন আমার গ্যাস নিয়ে নিতে হবে। শেওড়াপাড়া কাজীপাড়া গ্যাস আছে, কাজীপাড়া না থাকলে শেওড়াপাড়া গ্যাস আছে, এখান থেকে গ্যাস নিয়ে নেব। কারণ অলরেডি কিন্তু 4টা বেজে গেছে, তার 2 ঘন্টা বাকি। তো এখন গিয়ে যদি একটু সিরিয়াল মারি, সিরিয়াল দিলে হয়তো বা 1 ঘন্টার ভিতরেও যদি পাই গ্যাস, আলহামদুলিল্লাহ। কারণ গাড়ি তো চালানো লাগবে, আর যেহেতু আজকে একটু কাজ আছে তাই অবশ্যই গ্যাস নিতে হবে। আজকে আর কালকের মতো 6টা বেজে বন্ধ করতে পারবো না, কারণ আজকে গ্যাস না নিলে বিপদ হয়ে যাবে। আর তেলের অবস্থা তো খুবই খারাপ, তেল তো বোঝেনি যে 1 ট্যাঙ্কি তেল নিতে গেলে 5-6 ঘন্টা ওয়েট করে দেন তারপরে কিন্তু তেল নিতে হয়, আর তেল নেওয়া তো পসিবল না, আমার গ্যাসই নিতে হবে। তো এই যে এখন শেওড়াপাড়া দিয়ে আমি ইউটার্ন নেবো, দেন তারপরে ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে নেবো আর কি। তো চলেন, গ্যাস নেওয়ার পরে বিশেষ কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আজকে একটু বেশি বড় হয়ে যাবে, বিশেষ করে আপনারা এই বোরিং হয়ে যাবেন না, কারণ বোরিং হলে আসলে ভিডিওটা অনেকে দেখতে চাবেন না। তো আমি চাই না বোরিং করতে আপনাদেরকে, তবে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা খুব ছোট করার চিন্তা ভাবনা আছে, তবে একটু বড় হয়ে যাচ্ছে। তো চলেন এখন গ্যাস নিয়ে নেই। চিন্তা করেন একটা বিষয়, ও হলো শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন, আমি এইখান দিয়ে ইউটার্ন নিছি, ইউটার্ন নিয়ে সামনে দেখি সিএনজি পাম্প। কি একটা অবস্থা, আর কোনো গাড়ি ঘোড়াও নাই, আমি ঢুকে যাইতেছি। তো একদম টাইম টু টাইম ওই আবার কাকা একা ওই দিক দিয়ে ঢুকাইতে, বুঝলাম না কাহিনি। কে এই সাইডে গাড়ি এই জায়গাতে ঢুকাবো, আমি সিএনজির ভিতরে যাবো কার? ওই যে কাকাটা আমার বলে ওই দিক দিয়ে ঢুকাইতে। আচ্ছা সমস্যা নাই, পাইলেই হলো। কথা হলো গ্যাস লাগবে, গ্যাস নিয়ে ওইখানে বসে জিরাবো আর আস্তে আস্তে ট্রিপ খুঁজতে থাকবো। ভালো কিছু ট্রিপ পাইলে আজকে মারবো। গ্যাস নিলাম 350 টাকার, প্রেশার বেশি নাই, প্রেশার 160 না 70 দেখলাম। আমার গ্যাসও ছিল একদম অল্প। তো আলহামদুলিল্লাহ, যে যতটুকু গ্যাস নিলাম পোষাই যাবে আমার মনে হয়। তো এখন আল্লাহ ভরসা একটা পাশে রাখবো এবং একটু ভালো ট্রিপ ধরার চেষ্টা করব। আর 6টার আগে তো গ্যাস নেওয়া হচ্ছে না, ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে 9টার দিকে গ্যাস নেব। এখন একটানা গাড়ি চালাইতে হবে আর কি, এখন বসে থাকার সময় না। তো টুকটাক ট্রিপ মারি। এখন একটা যাত্রীকে আমি সামনে থেকে উঠাবো, এই যে একদম সামনে দাঁড়ায় আছে। তো তাকে নিয়ে যাইতে হবে বাংলা মোটর ফুটওভার ব্রিজ। যদি একটু জ্যাম আছে, কিন্তু 250 টাকা ভাড়া দেবে উবার আমাকে। তো ভাবলাম বেশি রোড না, অল্প একটু রোড, 4-5 কিলোমিটার হবে। তাকে নিয়ে নামাই দিয়ে এসে 250 টাকা আর্নিং করি, এই ভেবে এখন যাচ্ছি তাকে উঠাইতে। দেন তারপরে ইনশাল্লাহ তাকে নামাই দিয়ে আবার ওইখান থেকে ট্রিপ নেব। তবে ওদিকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, এর জন্যই যাচ্ছি আর কি। তো চলেন তাকে আগে উঠাই, দেন তারপরে নামাই। যাত্রী মাঝপথে রাইখা সে সিঙ্গারা নিতে গেছে, বলে সিঙ্গারা খাবে। আর যাচ্ছি 1 কিলোমিটার আসতে সময় লাগছে 20 মিনিট। জানি না এখনো 5 কিলোমিটার বাকি আছে, যাইতে কতক্ষণ লাগে আল্লাহ ভরসা। এর জন্যই বসে বসে করবে কি, সিঙ্গারা খাইবে। ওকে চলেন তাকে নামাই দিয়ে আসি। তো নামাই দিলাম তাকে, সে ভাড়া দিল 360 টাকা, কিন্তু আমাকে উবার দিছে কত টাকা জানেন? আমাকে উবার দিছে 271 টাকা। এই তো আলহামদুলিল্লাহ চলতেছে। তো এখন এখানে একটু রাখবো বাংলা মোটরে, প্রচুর জ্যাম এই রোডটাতে। এখন 3 কিলোমিটার দিচ্ছে ভাড়া কত জানেন? 294 টাকা, কিন্তু তারা তো আনা যাবে না একদম ভিতরে। যাই হোক, এই হলো বর্তমান পরিস্থিতি। অনেক কল আসতেছে, চলেন ধরি। এই তো চলে আসলাম উত্তরা, অলরেডি রাত হয়ে গিয়েছে। আর উত্তরা আসলাম কত ভাড়া দিয়ে জানেন? মোট টোটাল ভাড়া আসছে 600 টাকা। তো ওই ক্ষেত্রে আমাকে 600 টাকা দেবে না,
যদিও আমাকে 500 টাকার কাছাকাছি দেবে, ধরেন 480 টাকা বা 85 টাকা দিবে, তো বাদ বাকি টাকা উবারে কাইটে নিয়ে যাবে। তো এখন হচ্ছে আবার এই জায়গায় নামাইছি, এই জায়গা থেকে আর একজন যাবে নিকুঞ্জ 1। তো তাকে ফোন দিছি যে আসেন, আমি আপনার লোকেশনে দাঁড়াই আছি। সে বলল হ্যাঁ আসতেছি, দাঁড়ান। তো এখন তাকে নিয়ে আবার চলে যাব নিকুঞ্জ 1-এ, দেন কথা হচ্ছে নিকুঞ্জ 1-এ গিয়ে। মোটামুটি ভালোই ট্রিপ মারলাম আজকে, এখন পর্যন্ত মোটামুটি খারাপ না। তো এইখানে আসছে নিকুঞ্জতে, ওইখান দিয়ে তো ভাড়া আসছে 516 টাকা। তো যদিও 516 টাকা আমি পাবো না, এটা উবার নিয়ে যাবে অনেক, তা আমাকে ধরেন 400-450 টাকার মতো দিবে, 400 টাকা দিবে ধরেন, হ্যাঁ 410-20 টাকা দিবে, এতগুলো টাকা আমি পাবো না। যাই হোক, তারপরেও ওই হিসাব করলে আমি বাংলা মোটর দিয়ে কারণ বাজার দিয়ে ওই যে আগের ট্রিপটা আমি নিয়ে গেলাম, যেখানে নিয়ে গেলাম সেম ওইখানে 500 কয় টাকা আসছে, 600 টাকা আসছে, ওই হিসাবে এখানে মোটামুটি ভালো আসছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে গ্যাস এক দেখাচ্ছে, ঠিক আছে। আর এখন বাজে কয়টা জানেন? এখন বাজে হচ্ছে 7:30। তো আমার প্ল্যানগুলো তো আপনাদের কাছে একদম খোলামেলা বলছিলাম যে আজকে 10টার দিকে আমার এক বন্ধু কিংবা চাচা কিংবা খুব শুভাকাঙ্ক্ষী সে আসতে সৌদি আরব থেকে, তো তাকে রিসিভ করা লাগবে, তাকে রিসিভ করে আমার বাসায় নিয়ে যাব। তো এখন আপাতত আর ট্রিপ মারবো না, এখন একটু রেস্ট নেব, এবং বিশেষ করে যদি ওই উত্তরার দিকে পাই তাইলে হয়তো বা একটা ট্রিপ 2টা ট্রিপ মারতে পারি, কিন্তু তাছাড়া ট্রিপ মারা যাবে না। ওই ছোট ট্রিপ হইলে উত্তরা বসে থাকলাম গিয়ে, দেন ওইখান থেকে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেলাম, তাছাড়া এইদিকে আর কোথাও মারা যাবে না। তো চলেন আপাতত গিয়ে নিকুঞ্জতে গাড়িটা রেখে একটু রেস্ট করি আর একটু মোবাইল টেপাটেপি করি, সারাদিন তোর মোবাইল টেপাটেপি করি না। তো চলেন দেখা যাক কি হয়। তো আর অল্প কিছুক্ষণ সময় আমার সাথে থাকতে হবে, দেন তারপরে আমি আপনাদেরকে বিদায় দিয়ে দেব। ওকে চলেন একটু রেস্ট নিয়েই। এই তো এখনো আমি বসে আছি, তো এখন বাজে হচ্ছে 10:45। তো এখন হচ্ছে এয়ারপোর্টের ভিতরে ঢোকার পালা। আর এতক্ষণ আমি এক জায়গাতেই বসেছিলাম, কোনো ট্রিপ মারিনি, কারণ জানি এইখান থেকে যদি এখন অন্য কোথাও যাই তাহলে ওইখান থেকে আসাটা অনেক প্রবলেম হয়ে যাবে। তো এই কারণে এখানে বসেছিলাম এই 2-3 ঘন্টা। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু 10:45 বাজে, এখন আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকবো এবং গাড়ি পার্কিং করে রাখবো, এবং আমার বন্ধুকে আসার জন্য আমন্ত্রণ জানাবো, এবং বিশেষ করে সে আসলে আমাকে নক দেবে আর তাকে গিয়ে রিসিভ করব। পুরো কাহিনীটাই আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে। তাহলে চলেন আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি। এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ছি, আমার বন্ধু এখানে আছে, ফোন দিছে, তো আল্লাহ ভরসা, আশা করি দেখা পেয়ে যাব। কই 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 একটা ফোন দিতে হবে মেবি। আচ্ছা একটা ফোন দেই, মানে এক্সাইটেড কাজ করতেছে আর কি। চলেন একটু তার খোঁজ নিতে হবে, খুঁজে পাচ্ছি না, বিশেষ করে একটু নেমে তারপরে দেখতে হবে কোথায় কোথায়। বুড়ো হয়ে গেল না তো আবার, এর জন্য চিনতে পারতেছে না এমন তো আর না। ওই যে দাঁড়াই আছে টিটু, ওই যে আছে। এই তো ভাই ভালো আছেন? হ্যাঁ বন্ধু আইছে। হ্যাঁ দেখা হবে না? হ্যাঁ হ্যাঁ দারুসালাম। হ্যাঁ এই যে বাজান, আপনি কেমন আছেন? হ্যাঁ সর্বনাশ। হ্যাঁ চলেন এইটাই আসেন, আমি পিছনে খুলে দিই। তো অনেকদিন পর আসছে, তো জিনিসটা একটু ভালো লাগা কাজ করতেছে। চলেন আগে সব কিছু ভরি। রবিন ভাই কত সুন্দর দেশ, বাড়ি লো এরমে তেল আছে, তেল নেওয়া লাগবে বাড়ি গেলে। আমি তেল নেবে, তুই সারাদিন গাড়ি চালা যদি যাওয়ার নিয়ে ইচ্ছা থাকে হ্যাঁ যাওয়া যাবে, সমস্যা নেই। তো
এইটাই তো কইলাম চলো, মানে তুই বাসাতে- গাড়িতে বাসাতে যাবি এই খাইয়ে নিয়ে, দিয়া। ওই গাড়িতে নেওয়ার সময় আবার কইবে এনে ভাই দেন 500 1000 এনে খরচ আমরা নিরিবিলি গেলাম চলো বাসা যে খাইয়ে দিয়া রিল্যাক্স এবারে তেল তো লইয়া আস্তে আস্তে যাই ওদিকে করলে করা যায় নে ওটা যা আল্লাহ। এই তো আমরা ইসিবি চত্বর নামলাম এবং এই দোকান থেকে একটু হালকা পাতলা পানি টানি খাইলাম। তো এখন আবার রওনা দেবো, আবার একটু বাথরুমে গেছে। তো অনেক দিন দেখা হয় না, তো মানে একদম ছোটোবেলার বন্ধু বান্ধব, এই কারণে আসলে এত ভালো লাগা কাজ করতেছে। তবে এখন আবার ও বলতেছে যে আমরা গ্রামে যাব। তো এখন চিন্তা করতেছি যে যদি গাড়ি নিয়ে গ্রামে যাই তাহলে আমার তেল লাগবে। তো তেল নিতে হলে রাত্রে পাবো কিনা সেটাও একটু দেখতে হবে। দেখা যাক, যদি সম্ভব হয় তাহলে রাত্রেবেলা তেল নিয়ে রওনা দিয়ে চলে যাবো ইনশাল্লাহ গ্রামের দিকে। সেই ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব পরেও একটা ভিডিওতে। তো এই ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। তো আপনাদের কাছে পরবর্তী ভিডিও যেটাই আসুক দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখান থেকেই রাখতেছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।